আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সলভ করব, যেটা হলো বোটানির প্রথম অধ্যায়, অর্থাৎ কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টার থেকে। তো আসো আমরা আর দেরি না করে শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে অ্যান্সার দেওয়া আছে, বাট আমরা আসলে সলভ করব, তাই না? আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এই টপিক থেকে আর কি কি আমরা জানতে পারি সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। যে প্রথম যে প্রশ্নটা হলো যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18 এবং 19 সেশনে আসছে। এখানে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি যে মাইসেলিটা অ্যান্সার। তো এইখান থেকে আমাদের আরও একটা জিনিস যেটা আমাদের মাথায় আসতে পারে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? আমরা জানি যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, যেটা বলা যেতে পারে যে এটার পরিমাণ হাসান স্যারের বইতে দেওয়া আছে 40%। অর্থাৎ রাসায়নিক গঠনের আমরা যদি হিসাব করি তাহলে প্রায় 40% হলো আমাদের এখানে আমরা সেলুলোজ পেয়ে থাকি কোষ প্রাচীরে। এছাড়াও আমাদের আসলে একটা সূক্ষ্ম গঠন আমাদের জানতে হবে যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা আসলে কিভাবে কাজ করে। এখানে কোষ প্রাচীর সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমরা দেখতে পারি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা বইতে এমন একটা ছবি দেখছিলাম কিনা, এভাবে ছিল আর এই সাইড থেকে আমাদের এরকম প্রাচীর চলে গেছিলো, তাই না? আর প্রাচীরগুলা কিছু দূর যাওয়ার পরে এখান থেকে এভাবে একসাথে জোড়া লেগে গেছে, আবার একটু পরে আবার আর একটা প্রাচীর হয়েছিল। আসলে আমি ছবিগুলো ওভাবে আঁকাইতে পারতেছি না, বাট মেইন উদ্দেশ্য হলো যে একটা মাঝখানে একটা কমন পর্দা ছিল, তাই না? এই কমন পর্দাটার নাম কি ছিল ভাই, বলতে পারবা? মধ্য পর্দা, তাই না? আর এই মধ্য পর্দার পরে কি ছিল এবং এর পরে কি ছিল, আমরা মেইনলি এখানে টোটাল যদি সহজে বলতে চাই, আমরা মেইনলি মধ্য পর্দার পরে দুইটা স্তর পাবো। একটা হলো প্রাথমিক প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল, প্রাথমিক প্রাচীর। আর তারপরটা কী হবে ভাই? এটা তো ইজি, এটা হলো সেকেন্ডারি। এটা হলো প্রাইমারি আর এটা হলো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। এখন কথা হলো যে এইগুলার যে রাসায়নিক গঠনটা একটু আমাদের জানতে হবে, যে আসলে যে কোন প্রাচীর থেকে আমরা কোন ধরনের কোন প্রাচীরটা কোন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। তো নর্মালি আমাদের যে মধ্যপর্দাটা আছে এইটাই আমরা দেখতে পাই যে পেকটিক অ্যাসিড দিয়েই মধ্যপর্দাটা গঠিত হয়। এবং প্রাথমিক প্রাচীরটা আমরা দেখতে পাই, এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হলো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং এর সাথে থাকে গ্লাইকোপ্রোটিন। আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি, গ্লাইকোপ্রোটিন। এটা হলো আমাদের প্রাথমিক প্রাচীরে। এবং সেকেন্ডারি প্রাচীরে থাকে এগুলোর সাথে সেলুলোজ এবং লিগনিন। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো তিনটা, এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা আরও একটা টার্সিয়ারি প্রাচীর দেখতে পারি, বাট আমাদের এটা আসলে প্রয়োজন নাই। তো আমরা মেইনলি এখন এখানে তিনটা জিনিস পড়লাম। আমি একটু জাস্ট আরেকবার একটু রিকল করি যে তিনটা স্তর আমরা পাচ্ছি, যে মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তো এখানে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে যে আমাদের যে প্রাথমিক প্রাচীরটা, এদের আসলে পুরুত্বটা কতটুকু, স্তরটা কেমন পুরুত্ব। একটা হলো প্রাথমিক প্রাচীরটা হলো 1 থেকে, আমি একটু এখানে লিখে দিই, প্রাথমিক প্রাচীর যেটা হলো প্রাইমারি সেল ওয়াল, এটা হলো 1 থেকে 3 মাইক্রোমিটার। এবং এরপরে যেটা হলো সেকেন্ডারি প্রাচীর, এটা হলো আমাদের 5 থেকে 10 মাইক্রোমিটার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এইটা একটু মনে রাখতে হবে যে কোনটা কতটুকু পুরু, এটা আমরা একটু মাথায় রাখতে পারি। এবং চলে আসো আমাদের একটু সূক্ষ্ম গঠনটা, আমি একটা মুছে দিই এগুলো, ঠিক আছে? সূক্ষ্ম গঠনটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আসলে সূক্ষ্ম গঠনের ভিতরে আমরা কী কী জিনিস পাচ্ছি, তাহলে আমরা এই জিনিসটার অ্যান্সার পাবো আর কি। হ্যাঁ, তো সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, প্রথমেই আমাদের সেলুলোজ, এইটা হলো আমাদের সূক্ষ্ম গঠনের প্রাথমিক উপাদান। তো সেলুলোজ বলা যায় 1 থেকে 3000, 1 থেকে 3000, 1K to 3K সেলুলোজ মিলে তৈরি করে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন একটু বাঁকায় গেছে। এবং সেলুলোজ চেইন কতগুলা? 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে আমাদের একটা ক্রিস্টালাইন মাইসেলি। কতগুলা ভাই? 100গুলা। কি তৈরি করে? ক্রিস্টালাইন মাইসেলি, যেটা আমাদের কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান, মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। আমরা একটু মনে রাখবো, ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, এগুলো কিন্তু এক্সামে দেয়। এবং কোথায়
ক্রিস্টালাইন মাইসেলি এটা হলো আমাদের 20টার মতো মিলে তৈরি করে, সেটা হলো মাইক্রোফাইব্রিল। 20টার মতো ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল, এবং 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। এবং এরপরে আমাদের প্রায় অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা তন্তু, যেটা হলো আমাদের কোষপ্রাচীরের একটা তন্তুর হিসেবে কাজ করে। আশা করি এই সূক্ষ্ম গঠনটা বোঝা গেছে। আমি একটু এটা লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের বইতে লেখা আছে। নর্মালি ফ্লো চার্টের মতো করে পড়লে এটা আসলে আমাদের মনে থাকবে। তো আমার মনে হয় যে আমরা অলমোস্ট সবই ওইখানে ক্লিয়ার করছি, যতটুকু আমাদের মোটামুটি জানা লাগবে। এটা আসলে আমাদের টপিকটা সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে হবে। দেখা গেছে যেহেতু এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, তাহলে আমরা এই টপিকটা থেকে একটু পড়ে নেব, যাতে আমাদের যদি পরবর্তীতে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা যাতে অ্যান্সার করতে পারি। আর প্রশ্ন ব্যাংক সলভ করার একটা উদ্দেশ্য হলো এতে আমাদের টোটাল চ্যাপ্টারটা সহজে রিভাইজ হয়ে যায় এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা পাই। এবং আরও একটা জিনিস আমি একটু জানাই রাখি, যে একটা মাইক্রোফাইব্রিলে কতগুলো সেলুলোজ অণু থাকে এটা একটু মনে রাখবা। 2000 সেলুলোজ অণু থাকে, সেলুলোজ, ঠিক আছে। 2000 সেলুলোজ অণু থাকে একটা মাইক্রোফাইব্রিলে। আশা করি মনে থাকবে এটা, ঠিক আছে। তো চলে আসি আমরা পরের প্রশ্নটায়। প্রোটিন সংশ্লেষণের জন্য নিম্নের কোনটি প্রযোজ্য? 14-15 প্রশ্ন। আমরা আসলে এখানে টপিক ওয়াইজ প্রশ্নগুলো সাজাইছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো প্রোটিনের জন্য আমরা জানি যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় ভাই? আমরা সবাই জানি প্রোটিন ফ্যাক্টরি। এখান থেকে আমরা অনেকগুলো নাম পেতে পারি, তাই না? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, আমরা জানি রাইবোজোমকে। এছাড়াও রাইবোজোমকে আমরা জানি সার্বজনীন অঙ্গাণু বলা হয়, কারণ আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটাই রাইবোজোম পাওয়া যায়। দুই টাইপের রাইবোজোম আছে, 70S আর 80S। আর প্রোটিন ফ্যাক্টরি, সার্বজনীন অঙ্গাণু, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা আরও একটা নাম জানতে পারি, সেটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? আমরা জানি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে। এখান থেকে বছর একটা প্রশ্ন আসছে যেটা আসলে খুব কনফিউশন, যে কোষ প্লেট কে তৈরি করে? গোলগি বডি হাসান স্যারের বইতে দেওয়া আছে, এই জন্য আমরা এটাই মনে রাখবো যে কোষ প্লেট এখান থেকে গোলগি বডি থেকে তৈরি হয়। বাট অনেক জায়গায় মাইক্রোটিউবিউস, যেটা হলো আলিম স্যারের বইতে দেওয়া, মাইক্রোটিউবিউস তৈরি করে, মাইক্রোটিউবিউস আর মাইক্রোফিলামেন্টস। তো এইখানে একটা জিনিস দেখো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে, বাট আমরা যদি বলি শর্করা তৈরির কারখানা, একই জিনিস কিন্তু, শর্করা তৈরির কারখানা, এটা বলা হয় কাকে? এটা বলা হয় প্লাস্টিডকে। প্লাস্টিড বলতে ক্লোরোপ্লাস্ট আর কি। ক্লোরোপ্লাস্টকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর, কিচেন অফ সেল। আর এ বাদেও এই শর্করা তৈরির কারখানাকে ইংলিশে বলা হয় ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, ঠিক আছে। তো এই কয়টা নাম আমরা একটু মনে রাখবো। এছাড়াও আর কোন নাম আছে? হ্যাঁ, গলগি বডিকে আরও একটা নামে ডাকা হয় যে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। আমি আর লিখলাম না। আচ্ছা, এখন এ বাদেও একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমাদের অ্যান্সারটা দেখতেছি mRNA এবং tRNA, মেসেঞ্জার আরএনএ এবং tRNA, ট্রান্সফার আরএনএ। এদের কি কাজ? আমরা যদি একটা জিনিস মনে রাখি, একটা টার্ম আছে, আমরা এটা মনে হয় পড়ছি কিনা, ট্রান্সলেশন। ট্রান্সলেশন কী ছিল ভাই? প্রোটিন তৈরির ধাপ, তাই না? প্রোটিন কোথা থেকে তো প্রোটিন তৈরি হবে? mRNA থেকে প্রোটিন তৈরি হবে। এবং এই ট্রান্সলেশনে কিন্তু প্রয়োজনীয় উপাদান ছিল আমাদের মোট 3টা। রাইবোজোম, ওই যে mRNA এটা তো দরকারই ছিল, এবং আরেকটা আমাদের tRNA ছিল। এই টোটাল 3টা উপাদান কিন্তু মেইনলি আমাদের ট্রান্সলেশন ধাপে কাজে লাগছিল। অর্থাৎ ট্রান্সলেশন ধাপে আমাদের প্রোটিন তৈরি হয়, এবং এই জন্যই বলছে যে প্রোটিন সংশ্লেষণের জন্য নিম্নের কোনটি প্রযোজ্য। আশা করি ব্যাপারটা মনে থাকবে। ওকে, মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? এখানে আসলে আমি অ্যান্সারগুলো লিখে দিছি, দেখো। এছাড়াও আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে নিউক্লিয়াস অনুপস্থিত কোনগুলো। এখানে আমরা দেখতেছি যে লোহিত রক্তকণিকা, এবারেও আমরা যে ফ্লোয়েমের ক্ষেত্রে
শিবনল বা শিবকোষ যেটা আছে, তারপরে আমাদের পরিণত লোহিত কণিকা, যে জাইলেমের ভেসেল, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা বা প্লেটলেট, এইগুলোয় আমরা কিন্তু লোহিত রক্তকণিকা পাই না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নর্মালি একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে। এ ধরনের যে উদ্ভিদ কোষগুলো আছে, এ ধরনের যে সকল উদ্ভিদ কোষগুলো আছে, অর্থাৎ একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস, এই ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। সিনোসাইট কি বলা হয় ভাই? এই ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আর এই সিনোসাইটের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ পাই, যেগুলো হলো শৈবালের ক্ষেত্রে পাওয়া যায়। সেগুলো আমি একটু লিখে দিই। ভাউচেরিয়া, দেন বট্রিডিয়াম, তারপরে হলো স্ফেরিওপ্লিয়া, SPHAEROPLEA, আশা করি বানানটা ঠিক আছে, স্ফেরোপ্লিয়া। এইগুলোর ক্ষেত্রে আমরা সিনোসাইট পাই। এবং অসংখ্য নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কি বলা হয়? প্রাণীকোষকে পথে প্রাণী, পথে প্লাজমোডিয়াম। প্লাজমোডেজমাটা না, প্লাজমোডেজমাটা কি ভাই? প্লাজমোডেজমাটা হলো একটা কোষের থেকে আর একটা কোষের সাথে যে মাঝখানে যে সম্পর্কটা থাকে, এই জায়গা থেকে যাতে কোষীয় বস্তুগুলো আদান প্রদান হতে পারে সহজে, এই সংযোগকারী স্থানকে বলা হয় প্লাজমোডেজমাটা। আর প্লাজমোডিয়াম হলো অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে প্লাজমোডিয়াম বলা হয়। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। নিউক্লিয়াসের বিষয়ে আমাদের আরও কিছু জানতে পারি, যে নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেইন, তাই না? মস্তিষ্ক বলা হয় কোষের, কারণ সকল কাজ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। বিজ্ঞানী রবার্ট ব্রাউন হলো এটা আবিষ্কার করছে। অর্কিড বা রাসনাতে সে সর্বপ্রথম এটা দেখতে পায়। দেখো 21-22 প্রশ্ন আসছে, নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? 23-24 কোয়েশ্চেন, মানে গত বছরের কোয়েশ্চেন, কোনটি নিউক্লিয়াসবিহীন? শিবনল, তাই না? ট্র্যাকিড ছিল, আমরা কি জানতাম? ভেসেল ছিল, তাই না? শিবনল বা শিবকোষ, একটু আগে আমরা দেখছি আর কি কি আছে, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এই যে ভেসেল, এইগুলা। তাহলে জিনিসগুলো বোঝা গেছে যে প্রশ্ন ব্যাংকে আমরা কেন সলভ করবো। আমরা অন্তত একটা প্রশ্ন যদি কমন পাই, একটা প্রশ্ন যদি আমরা পারি, সেই একটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার হলে আমাদের মানে মোরাল বুস্ট করার জন্য এনাফ। আমরা যদি একবার পরীক্ষার হলে আমাদের মানে কমন পড়ে, তখন আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা এই লেভেলে চলে যায়, যাতে আমাদের বাকি পরীক্ষাগুলোও দেখা যায় যে মানে বাকি প্রশ্নগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এই জন্য আসলে প্রশ্ন ফার্স্ট স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা আসলে লাকের পরে অনেকটা ডিপেন্ড করে, যে তোমার প্রথম যে প্রশ্ন যেটা আছে তোমার সেটের ক্ষেত্রে, দেখা গেল তুমি ওর প্রথম 3টা কোশ্চেনই পেরে গেছো, আর যার কারণে তোমার একটা মোটিভেটেড হয়ে গেছে এক্সাম দেওয়ার জন্য। দেখা গেছে যে সবগুলো প্রশ্নই তোমার কাছে এখন ইজি লাগতেছে। কিন্তু অন্যদিকে কারো প্রিপারেশন অনেক ভালো, কিন্তু প্রথম 3টা সে পারেনি, বা দেখা গেছে প্রথম 3টার একটা সে ভুল করে বসে, এবং তোর পরে দেখছে যে আল্লাহ ভুল হয়ে গেছে, তখন দেখা গেছে তার এক্সামটা কিন্তু মেন্টালিটি তখন চেঞ্জ হয়ে যাবে। মেন্টালিটি, এক্সাম দেওয়ার যে মেন্টালিটি, ওইটা ডিস্ট্রয় হয়ে যাবে। এই জন্য আসলে আমাদের এটা লাকটাও অনেকটা বেশি ডিপেন্ড করে। আর যেহেতু আমি এইটুকু আশা করতেছি যে তোমরা যারা ডিইউ বা জিইউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই মেডিকেল অ্যাডমিশন দিছো, তোমাদের টার্গেট মেডিকেল ছিল, বা যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল তোমরা বুয়েট এক্সাম দিছো, কুয়েটে দিছো, তো ওই তোমাদের আশানুরূপ ফলটা হয়নি। তো যেহেতু তোমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, তো আশা করি এর পরবর্তীতে তোমাদের এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তোমরা বাকি এক্সামগুলো ভালো করে দাও। একটা জায়গায় হয়নি তার মানে এই না যে আমরা ভেঙে পড়বো, ইনশাল্লাহ আমরা ভালো করব। তো চলে আসো, অক্সিজেন কোন অঙ্গনের অংশ? এটা আসলে কতটা ইজি কোয়েশ্চেন ভাই। দেখো মাইটোকন্ড্রিয়া আমরা জানি, এ বাদেও আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করবো মাইটোকন্ড্রিয়া। তার আগে আমরা একটু দেখে নিই যে অন্তর্গত সূক্ষ্ম দানা লেগে থাকে। এই যে আমরা যদি চিত্রটা এমন ছিল না মাইটোকন্ড্রিয়া, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সমস্ত মানে আমাদের স্টুডেন্টরা, আমরা যে সমস্ত স্থানে নর্মালি আমাদের বসে থাকার জায়গা, অর্থাৎ আমাদের ক্যাফেটেরিয়া বা আমাদের স্টুডেন্টদের নর্মাল বসে থাকার জায়গাগুলো যে শেপটা হয় উপর থেকে, সেটা অনেকটা মাইটোকন্ড্রিয়া। এই জন্য আমাদের ওই জায়গাগুলোর নাম হলো মাইটোকন্ড্রিয়া। আমাদের বিল্ডিংয়ের ভিতরে আমরা একটা বসে থাকার জায়গা আছে নিচে, ওইটাকে মাইটোকন্ড্রিয়া নাম। ইভেন আমাদের ক্যাফেটেরিয়া, ওইটা শেপ অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো। তো এইটা এমন, তো এই সমস্ত এই যে আমাদের ভাঁজগুলোকে কী বলা হয় ভাই? ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয় না, তাই না? আচ্ছা, আর এই যে ভিতরে এই যে মাতৃকা, অর্থাৎ যে যার ভিতরে এটা ভেসে আছে, এই যে তরল পদার্থ মাতৃকা, এই মাতৃকাকে বলা হয় ম্যাট্রিক্স, আমরা জানি। ঠিক আছে, তো এই যে আমাদের কৃষ্টির গায়ে যে ছোটো ছোটো এই যে দানা লেগে থাকে, এইটাকে বলা হচ্ছে অক্সিজম। এই যে অক্সিজম বৃন্তক বা অবৃন্তক হতে পারে। বৃন্তক অক্সিজম মস্তক গোটা ও ভূমি নিয়ে গঠিত। এটা আমরা একটু মনে রাখবো, এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। কি কি অংশ আমরা একটা অক্সিজমে দেখতে পাই?
আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এইটা আমি বলতে চাচ্ছিলাম যে এটিপি সিনথেসিস কোষের কোথায় ঘটে, এটাও আমরা বুঝতে পারছি মাইটোকন্ড্রিয়া। তো যে যে অংশগুলো আছে দেখো, এই যে আবরণী, কৃষ্টি বা প্রবর্ধক, অক্সিজম, এটিপি সিনথেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। এখানে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অনেকগুলা ইনফরমেশন আমরা একসাথে পড়তে পারি, অনেকগুলা। যেমন প্রথম যেটা এবছর মেডিকেলে আসছে, তাই না, আমাদের মনে আছে সবাই, আশা করি আমরা পারছি, যে ক্রেবস চক্র, তাই না। ক্রেবস চক্রটা কোথায় সংঘটিত হয়? এ বাদেও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে, এই তিনটাই আমাদের মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন হয়ে থাকে। শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা কোথায় হয়ে থাকে এটা আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, তোমরা একটু এটা আমাকে কমেন্টে জানাবা যে গ্লাইকোলাইসিসটা কোষের কোথায় সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলে এটা আমরা জানি। আরেকটা জিনিস আসছে যে কোথায় আমাদের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি পাওয়া যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আমরা জানি যকৃতে। যকৃতে এটার সংখ্যা 1000-এর মতো। কারণ কি এটা আমাকে কেউ বলতে পারবা? এটা যদি জানো তাহলে আমাকে মানে কারণটা একটু বলতে পারো যদি চাও, এটা বললে আমি একটু ভালো লাগবে আমার। আর এ বাদেও আমরা কিন্তু নর্মাল কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যকৃতে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া আমাদের পার সেলে থাকে আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে মনে করাই দিব যে তোমরা একটু কষ্ট করে মানে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার যে আমাদের আবিষ্কারকগুলো আছে কে কোন নামটা দিয়েছে এই নামটা একটু পড়তে হবে, এবং রাসায়নিক উপাদান আমি একটু তোমাদের একটু মনে করাই দিচ্ছি। যেমন আমরা এভাবে মনে রাখতাম আ প ন, ঠিক আছে। এইখানে আমরা ব্যাপারটা কেমন, এই যে আতে হলো আবিষ্কার করছে কে, এটা কে এ বি, এভাবে রাখতাম। কেতে কে ছিল? কলিকার, তাই না। এরপরে হলো পর্যবেক্ষণ করে প্রথম উপস্থিতি লক্ষ্য করে, আসলে উপস্থিতিটা লক্ষ্য করে এতে, এনার নাম কি ছিল? অল্টম্যান। এর নামটা কি ছিল? অল্টম্যান। কলিকার হলো আবিষ্কার করছে, মানে প্রথম দেখছে আর কি, এরপরে পর্যবেক্ষণ করে সেটা হলো অল্টম্যান। এবং নতে হলো নামকরণ করছে কে? আমরা জানি কার্ল বেন্ডা, ঠিক আছে। আর আরেকটা নাম আমরা একটু পড়বো, ফ্লেমিং। ফ্লেমিং এটার নাম দেয় হলো ফিলা, এফ ফর ফ্লেমিং, এর ফর ফিলা, ঠিক আছে। আচ্ছা, তো এটার আরও একটা নাম আছে, এটার আরেকটা নাম দেয় হলো এই যে অল্টম্যান, সেটার নাম দেয় হলো বায়োপ্লাস্ট। তো অনেকগুলো নাম আমরা পেয়ে গেলাম, বায়োপ্লাস্ট, ফিলা, মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস, এই যে নামগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। আর এর বাদেও আমাদের যে রাসায়নিক যে মানে গঠনটা, এইখানে আমাদের রাসায়নিক গঠনটা একটু টুকটাক জানবো, যে নর্মালি এখানে আমরা প্রোটিনের পার্সেন্টেজটা, লিপিড, এটা প্রোটিন হলো 65% প্রোটিন থাকে, এবং আমাদের এখানে আমরা লিপিড যেটা আসলে গ্লিসারাইড বলতে যাই, গ্লিসারাইড বা লেসিথিন এগুলো আছে, গ্লিসারাইডটা আমরা পাচ্ছি হলো 29%, ঠিক আছে। এইগুলো একটু আমরা মনে রাখতে পারি। এর বাদেও এইটার যে কাজ আছে, মাইটোকন্ড্রিয়ার যে কাজ, খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটু সাজেস্ট করবো যে কাজগুলো তোমরা যেখান থেকে মানে ভালো হয়, বিশেষ করে যেখানে সবগুলা রাইটারের কাজগুলো একসাথে একটু দেওয়া থাকবে সেখান থেকে একটু রিডিং দিয়ে নিবা। তো আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝাইতে যাচ্ছি যে কোন টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। ওকে, সেম কোয়েশ্চেন এইখানে আসলে আমি সালটা দিতে ভুলে গেছি, এটা মনে হয় 13-14 কোয়েশ্চেন, আমার সঠিক খেয়াল নেই। সেম কোয়েশ্চেন, অক্সিজেন কই দেখা যায়, তাই না। ওকে, নিম্নে কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মাঝখানে থাকে? এইটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন, যে কোনটা আমাদের নর্মালি এইটা আমরা একটু আগে যদি আমরা একটু খেয়াল করি যে মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা আমরা আঁকাইছিলাম, তো এটা কিন্তু আমি কিন্তু একটা স্তর আঁকাইছিলাম এভাবে, কিন্তু এটা কিন্তু বইতে এভাবে দেওয়া, তাই না, দ্বিস্তর, তাই তো। এই দ্বিস্তরের মাঝখানে আমি যেটা পাচ্ছি সেটা কি ভাই? আমরা যেটা পাচ্ছি সেটা হলো কোএনজাইম। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এইখানে আমাদের যে আবরণী বা যে ভাঁজটা আছে এটার ভিতরে আমরা যেটা পাবো সেটা হলো একটা কোএনজাইম। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের আসলে দেখা যায় যে আমাদের নর্মাল পড়াশোনার বাইরে থেকেও হুট করে চলে আসে, আমরা একটু ভেবে শুনে যদি একটু অ্যান্সার করার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা আমাদের কাছে ইজি হবে। কোনটি কৃষ্টি ধারণ করে? আশা করি পারবা। তাহলে এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। রিসেন্ট টাইমে আমরা এই পর্যন্ত দেখতেছি যে এক মাইটোকন্ড্রিয়া থেকে কতগুলা প্রশ্ন আসছে, তাহলে আমরা বুঝতে পারছি মাইটোকন্ড্রিয়াটা কত ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারতেছি যে এইখান থেকে আমাদের মাইটোকন্ড্রিয়া টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদেরকে বলবো যে ভার্সিটি অ্যাডমিশনের প্রথম অধ্যায় থেকে কম করে হলো, এটা আমি কম করে বলছি, একটা প্রশ্ন পাবাই, আর এর থেকে বেশি তো পাবাই। আমি জাস্ট একদম মিনিমাম বলছি যে একটা কোশ্চেন এখান থেকে আসবেই, যে কোনো ভার্সিটি এক্সামে, ঢাকা ভার্সিটি তো আসবেই, বাট কোষ ও কোষের গঠন ভার্সিটি লেভেলের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সামনের যখন ভার্সিটি লাইফে আসবে তখন দেখা গেছে যে এই সম্পর্কিত পড়াশোনা বেশি, এই কারণে আর কি। সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কই থাকে? আমরা যদি একটু আলোচনা করি যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা যে
কি বলো এটাকে, অঙ্গাণু, আমাদের প্লাস্টিড, সেটা দেখতে এমন। এটাও দ্বিস্তরী, হ্যাঁ এটাও দ্বিস্তরী, আমি একটু আঁকাই দিই, আঁকানো বাজে আমার। তো একটু খেয়াল করো, এই যে এরকমভাবে ভাঁজ ভাঁজ হয়ে থাকে না, এটা ভালো করে আঁকাইতে পারিনি আর কি, হ্যাঁ এই যে এইগুলাকে কি বলা হয়, এই ভাঁজগুলাকে ভাই, এই এক একটা ভাঁজকে বলা হয় থাইলাকয়েড, তাই না? আর এইখানে এদের মাতৃকা থাকে, এই যে এই মাতৃকার নাম কি ছিল ভাই বলতে পারবে? স্ট্রোমা, তাই না? স্ট্রোমা নামক মাতৃকা, থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড, কতগুলো থাইলাকয়েড, 100টার মতো আমার যতটুকু মনে পড়ে, 100টা বা 40টা কি 50টা, আমার সঠিক মনে পড়তেছে না এখন, 100টা, হ্যাঁ ওই রকমই মনে হয়। আচ্ছা এটা তোমরা একটু দেখে নিও যে কতগুলো থাইলাকয়েড মিলে আমাদের তৈরি করে একটা গ্রানাম। আর গ্রানাম হলো এক বচন, আর বহু বচন হলো গ্রানা। তো এইখানে আমাদের মেইনলি এই যে থাইলাকয়েডে কিন্তু সালোক সংশ্লেষণটা হয়ে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি বলা হয় স্পেসিফিক কোথায় সালোক সংশ্লেষণ হয়ে থাকে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, ওকে। আর ঠিক তেমনিভাবে রঞ্জক পদার্থগুলো আমাদের এই থাইলাকয়েডেই থাকবে। আশা করি মনে থাকবে। থাইলাকয়েডের ভিতরে একটি প্রকোষ থেকে জানি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল রং আমরা জানি, ক্যারোটিনের রং আমরা জানি, এটা হলুদ, এটা কমলা। নাম দেখে বোঝা যাচ্ছে এগুলোকে কোয়ান্টোসোম বলা হয়। রঞ্জক পদার্থগুলোকে একসাথে কী বলা হয়? কোয়ান্টোসোম। আচ্ছা আমি আরও প্লাস্টিক সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিছি। এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো শর্করা জাতীয় বা শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে। কথা হলো যে আমরা প্রথমে দেখতেছি যে আমরা জানি অ্যামাইলেজ নামক একটা এনজাইম আছে, তাই না? এটা কি পরিপাকে সাহায্য করে? অ্যামাইলেজ, আমরা যদি 3 অধ্যায় পড়ে থাকি অ্যামাইলেজ করে আমাদের শর্করা, তাহলে এই জন্য নাম হয়েছে অ্যামাইলোপ্লাস্ট। এটা হলো শর্করা বা শ্বেতসার। এরপরে দেখো অ্যালিউরো, ALURO, অ্যালিউরো হলো আমাদের প্রোটিন, ঠিক আছে। আর ইলায়ো, ELIO, সরি, ইলায়ো হলো লিপিড, ওকে। এই তিনটা আমাদের মনে থাকবে। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এটা ভুল করি। আমি দেখছি স্টুডেন্টরা এই প্রশ্ন এইখান থেকে ভুল করে, অ্যামাইলো, অ্যালিউরো, ইলায়ো, কনফিউজিং। তো এটুকু আমরা মনে রাখবো। মেইন জিনিস কিন্তু আমরা দুইটাই কনজিউম করি, শর্করা এবং প্রোটিন বা আমিষ। তো অ্যালিউরো, আতে আমিষ, আতে প্রোটিন, অ্যালিউরো এইভাবে মনে রাখতে পারি। অ্যামাইলো শর্করা তবে মনে থাকবে। ইলায়োটা আলাদা, লিপিডও আলাদা। নর্মালি ইলায়োটা আনইউজুয়াল, আর আমরাও প্রোটিন খুব বেশি, মানে লিপিড তত বেশি খাই না, তেল জাতীয় জিনিসগুলো আমরা বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। এই জন্য আর কি এটা মনে রাখতে পারি আমরা। এখানে আমরা কিছু বইয়ের সম্পর্কে জানতেছি, যে একটা হলো এনকোয়ারি ইনটু প্লান্টস। এখানে আসলে রাইটারদের নাম আমাদের একটু মনে রাখতে হবে। এনকোয়ারি ইনটু প্লান্টস এটা কে লিখছে, তারপরে মাইক্রোগ্রাফিয়া কে লিখছে, এরপরে আরেকটা প্লান্ট্রাম মনে হয়, এই এই একটা বই আছে। তো আমি একটু তোমাদের কিছু বইয়ের নাম একটু লিখে দিচ্ছি, একটু মনে রেখো। এনকোয়ারি ইনটু প্লান্টস আমরা এটা দেখছি থিওফ্রাস্টাস। এরপরের প্রশ্নটা দেখো, এই যে স্পিসিস প্লান্ট্রাম, এটাও দেওয়া আছে। স্পিসিস প্লান্ট্রাম এটা হলো আমাদের বেনথাম, ঠিক আছে। ওয়েট, এইটা কি জর্জ বেনথাম নাকি ক্যারোলাস লিনিয়াস? স্পিসিস প্লান্ট্রাম এটা ক্যারোলাস লিনিয়াস লিখছে, এখানে ভুল আছে, এটা হবে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। এটাই অ্যান্সার, এখানে হলো অ্যান্সার হলো বি, ওকে। ক্যারোলাস লিনিয়াস এটা করছে। আর জর্জ বেনথাম ইনি যেটা লিখছে, বা বেনথাম ওয়ান হুকার ইনারা যেটা লিখছে, সেটা হলো জেনেরা প্লান্ট্রাম। এবং এ বাদেও আমরা একটু থিওফ্রাস্টাসে ফিরে যাই। একটা তো ইনকোয়ারি ইনটু প্লান্টস, এরপর আমরা একটা দেখব হিস্টোরিয়া প্লান্ট্রাম এবং দ্য কজ অফ প্লান্টস, ঠিক আছে। তো আশা করি এই নামগুলো একটু মনে থাকবে, আর তেমন কিছু নাই। তো আমরা একটু মনে রাখবো এখানে, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো, আমি এইটা ঠিক করে দিয়ে দিব তোমাদেরকে। কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? আচ্ছা, এইখানে একটা মজার বিষয় কি, যে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যে এই অ্যামিনো অ্যাসিড যে কোডনগুলো আছে, আমরা টোটাল কয়টা কোডন পড়ছি? 64টা, তাই না? তো এই জন্য আমাদের এই কোডনগুলোর সম্পর্কে একটু জানতে হবে, একটু জানা লাগবে। তো টোটাল আমরা দেখতেছি যে নর্মালি কোডন 3টা মিলে তৈরি করে, বাট
সবসময় যে 3টা মিলে তৈরি হবে এমন না, এইটা 2টা 4টা 6টা এইগুলা মিলেও তৈরি করতে পারে। তো এইখানে আরেকটা, এই যে আমরা দেখো একটু খেয়াল করো যে সমাপ্তিকরণ 3টা UAA UAG UGA। আর এইখানে আমরা যদি দেখতেছি যে সূচনাকরণ এবং বাকি যেগুলো নাম দেওয়া আছে UGA, এটাকে বলা আছে CCU SCU। কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি একটু বুঝাচ্ছি। আমাদের কিন্তু দেখতে হবে যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতেছে কোনগুলাই। অ্যামিনো অ্যাসিড আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড টোটাল 20টা আছে, তাই না? যে অ্যামিনো অ্যাসিড এমন নির্দেশ করে না, এমন আছে মোট 63টা, সরি 3টা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, যেগুলো দিয়ে আমরা জাস্ট কোডন, বাট অ্যামিনো অ্যাসিড সেগুলো নির্দেশ করে না। এইগুলোর আছে 3টা, এবং এই 3টা কে এই 3টা হলো আমাদের সেই স্টপ কোডন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে টার্মিনাল কোডন, সমাপ্তিকরণ। তো এই জায়গায় কিন্তু এই যে 3টা কোড নির্দেশ করে না, আমাদের এই 3টা দেওয়া আছে, একটু মনে রাখবো। আর স্টার্ট কোডন আমরা জানি যে দেওয়া আছে ইউজি। এছাড়াও এর পরের প্রশ্নটা আমরা যদি চলে আসি যে কোন অ্যামিনো অ্যাসিডের 4টা কোডন আছে। তো দেখো আমি একটু নামগুলো একটু লিখে দিচ্ছি, যে আমরা এখানে দেখতেছি যে লিউসিনের এর হলো 4টা। হ্যাঁ, লিউসিনের। লাইসিনের জন্য 2টা, এটা ঠিক আছে। ভ্যালিনের জন্য 4টা, আর্জিনিনের 6টা। এখানে হলো লিউসিনের ক্ষেত্রেও 6টা ভাই। এখানেও একটা সমস্যা আছে, এটা একটু থাকো। ভ্যালিনের ক্ষেত্রে আমরা দেখব ভ্যালিনের 4টা আছে, ঠিকই আছে। এখানে হলো লিউসিনের 6টা, এখানে অ্যান্সার হবে ভ্যালিন। এখানে অ্যান্সার কি, উত্তর হবে ভ্যালিন। এটা একটু মিস্টেক আছে, ভ্যালিনের হলো 4টা এবং লিউসিনের 6টা। আমি একটু তাহলে একটু লিস্ট করে দিই, এটা একটু দেখো সবাই, এইটা আমরা একটু মনে রাখবো। তাহলে এই জায়গায় আমাদের লাইসিনের 2টা, এটা ঠিক আছে, আমি একটু লিখে দিতাও। তারপরে হলো ভ্যালিন, এরপরে হলো লিউসিন আর আর্জিনিন। এই 2জনের হলো 6টা। ঠিক আছে, তো আশা করি মনে থাকবে। আরে এটা ইংলিশে লিখে দিই। ওকে, মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা কত? এখানে আমাদের জিনের জিনোমের এইগুলো টোটাল, আমরা জিনোম জানি যে জিনের সমষ্টি, এটা মনে রাখবো। এবং এ বাদেও আমাদের আরও কিছু জিনিস জানা লাগবে, যেমন যে এইগুলো নামগুলো আছে, যে কাকে কোন নামে ডাকা হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই, যে তুমি কাকে কোন নামে ডাকতেছো। যে একটা হলো আমরা জানতেছি যে ব্লুপ্রিন্ট, এই ব্লুপ্রিন্ট নামে কাকে ডাকা হচ্ছে ভাই? আমরা জানি যে ব্লুপ্রিন্ট বলা হয় ক্রোমোজোমকে, তাই না? ব্লুপ্রিন্ট হিসেবে ডাকা হয় ক্রোমোজোমকে। আর মানে ব্লুপ্রিন্ট ক্রোমোজোম না, সরি, ব্লুপ্রিন্ট ডাকা হয় জিনকে। ঘুরাই ফেলছি, জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে জিন। আর বংশগতির ধারক ও বাহক এটা হিসেবে কাজ করে হলো ক্রোমোজোম। এবং মাস্টার মলিকিউল বা জীবনের আণবিক ভিত্তি, হিসেবে কাজ করে ডিএনএ। আর ওই দিক থেকে আমাদের প্রোটিন কাজ করে হলো যে নামে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা। তো এই আরেকটা জিনিস, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোড কোনটি? এটা আমাদের একটু মনে রাখতে হবে, যে মানে পলিপেপটাইড টার্মিনেশন বলতে আমাদের ট্রান্সলেশন ধাপটা শেষ করার জন্য, এই ধাপটা আমাদের শেষ করার জন্য আমাদের কিন্তু স্টপ কোডন 3টা। UAA দেখো আছে কিনা, নেই। UAG আছে কিনা, নাই। UGA আছে। ওকে, তাহলে এইটাই অ্যান্সার। তো এই স্টপ কোডন, স্টার্ট কোডন, এটা থেকে কিন্তু প্রতি বছর পাওয়া যায়। নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? টিআরএনএতে। আমরা এটা কীভাবে বুঝবো ভাই, টিআরএনএতে কীভাবে অ্যান্টিকোডন পাওয়া যায়? এটা হলো মেইন কাহিনী হলো যে আমাদের টিআরএনএ যখন তৈরি হয়, তো এইটা শুরু হওয়ার প্রসেসটা এমন যে আমাদের mRNAটা এমন থাকে। তো এখান থেকে আমাদের ট্রান্সফার আরএনএ, এখান থেকে আমাদের এক একটা করে প্রোটিন তৈরি করতে যায়। ঠিক আছে,
তো এখন এখানে মেইন কথা হলো যে আমাদের টিআরএনএর ক্ষেত্রে এই অপোজিটভাবে ও আরেকটা অ্যান্টিকোডনও তৈরি করতে করতে থাকে একই সাথে। ব্যাপারটা কেমন যে তোমার মনে করো যে এর সাথে হলো নির্দিষ্ট কোনো অ্যামিনো অ্যাসিড সংযুক্ত পরের পর এখান থেকে হলো এনজাইমটা বের হয়ে যায়। তো এই জিনিসটা আসলে আমাদের একটু মনে রাখতে হবে যে অ্যান্টিকোডন তৈরি করা হয় যে টিআরএনএর মাধ্যমে আর কি অ্যান্টিকোডন পাওয়া যায়। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? এইটা খুব ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি, ডিএনএ এবং আরএনএ। এখন ডিএনএ এবং আরএনএটা তিনটা জিনিস নিয়ে টোটাল গঠিত। একটা হলো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, তারপর হলো নাইট্রোজেন বেস, তারপর হলো ফসফরিক অ্যাসিড। তো এই যে তিনটা উপাদান একসাথে মিলে তৈরি করে আমাদের নিউক্লিওটাইড। ওকে, টি ফর টাইড, টি ফর 3। আর পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস মিলে তৈরি করে নিউক্লিওসাইড। ঠিক আছে, মানে দুইটা মিলে হলো সাইড আর তিনটা মিলে অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে যদি আমি ফসফরিক অ্যাসিড যোগ করে দিই তাহলে আমরা পাবো নিউক্লিওটাইড তিনটা। তো ব্যাপারটা কেমন, আমাদের ডিএনএটা তো এমন। তো এই যে এই সাইডে থাকে আমাদের পেন্টোজ সুগার এবং পেন্টোজ সুগারের সাথে আমাদের ফসফরিক অ্যাসিড থাকে এবং এই বরাবর মাঝখানে আমাদের থাকে নাইট্রোজেন বেস। ঠিক আছে, তো এই নাইট্রোজেন বেস তার মানে এইদিকে আমরা পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, তার মানে এই এক লাইনে এক জোড়া, মানে দুইটা। তো এরপর আমরা যে প্রত্যেকবার আমরা সবগুলো কিন্তু পাচ্ছি কি, সবগুলো কিন্তু একটা নিউক্লিওটাইড, তাই না? এভাবে জোড়া জোড়া। তো এখানে বলছে যে পুনরাবৃত্ত একক কোনটি, সেগুলো আমাদের নিউক্লিওটাইড, নট নিউক্লিওসাইড। আমরা যেন এটা মনে রাখি। ডাবল হেলিক্সের দুইটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস, সেইটা আমরা এখানে আমরা দেখতে যদি পারি যে এখানে দুই ধরনের ভাঁজ আছে আর কি, একটা হলো বড় খাঁজ আর একটা হলো ছোটো খাঁজ। আমরা যে কোনো একটা খাঁজ ধরবো, বড় খাঁজ থেকে পরের বড় খাঁজ পর্যন্ত যাব, এই পর্যন্তকে বলা হয় এক প্যাচ। এই এক প্যাচের দূরত্ব হলো 34 আর্মস্ট্রং, যেটাকে ন্যানোমিটারে নিয়ে হয় 3.4 ন্যানোমিটার। এবং এইখানে আমাদের এক প্যাচের ভিতরে টোটাল আমরা নিউক্লিওটাইড পাই কতগুলা, 10 জোড়া, 10 জোড়া। তাহলে আমরা প্রত্যেকটা নিউক্লিওটাইড কিন্তু একটা থেকে আরেকটার সমান দূরত্বে অবস্থিত। তাহলে আমি যদি একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড দূরত্ব বের করতে চাই তাহলে আর্মস্ট্রংকে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 3.4 আর্মস্ট্রং। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 আর্মস্ট্রং এবং এটাকে ন্যানোমিটারে নিলে হয় 0.34 ন্যানোমিটার। এটা হলো এক প্যাচ। এখন আমরা বলছি দেখো দুইটি স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্ব বা ব্যাসও বলে অনেক সময়, এটা হলো 20 অ্যামস্ট্রং বা নিলে গেলে 2 ন্যানোমিটার। দেখো আমাদের একক ন্যানোমিটার আছে, 2 ন্যানোমিটার, এটাই অ্যান্সার। নিউক্লিওসাইডে কোনটা অবস্থিত, দেখো অনুপস্থিত। আমি কেবলই বললাম টাইডে হলো 3টা আর সাইডে হলো 2টা। টাইডে আছে কোনটা, ফসফরিক অ্যাসিড, আর সাইডে নেই কোনটা, এই যে অজৈব ফসফেট H3PO4। মনে থাকবে, সাইড এবং টাইড এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মজেল অর্থাৎ এইখানে আমরা সিঙ্গার নিকলসন জানি। আমি আসলে মেইন উদ্দেশ্য হলো দেওয়ার যে আমাদের এই অধ্যায়ে কিন্তু অনেক বিজ্ঞানীদের নাম আছে। আমরা এই জন্য কী করবো, বিজ্ঞানীদের নামগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, বিজ্ঞানীদের নাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে বিজ্ঞানীদের নামগুলো আমি একসাথে করে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা কিন্তু বিজ্ঞানীদের নামগুলো ভালো করে দেখবা। ওকে, আচ্ছা। কোষের নামকরণ করে কে, এই যে বিজ্ঞানীর নাম, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করছে, ক্রোমোজোমের এখানে কিন্তু হিউজ একটা লিস্ট আছে, স্ট্রাসবার্গার, এ বাদেও আরও অনেকগুলো নাম আছে। তো আসল কথা হলো যে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা আসলে দেখতেছিলাম যে কী ধরনের প্রশ্ন। আমি তোমাদেরকে এই অধ্যায়ের টোটাল বিগত 10 বছরের কোশ্চেন দেখাইছি। এখন রিটেন আছে ভাই, হ্যাঁ রিটেনের জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিব যে রিটেনের জন্য বোটানি থেকে টোটাল তোমরা কোন কোন টপিকগুলো পড়বা। তো সেটা আমরা জাস্ট একটা ভিডিও, জাস্ট 1 মিনিটের একটা ভিডিওর ভিতরে টপিকগুলো আমি লিখে দিয়ে দিব, বলে দিব। তোমরা জাস্ট ওইগুলো পড়ে গেলে আশা করি আমরা কমন পাবো। ঠিক আছে, তো রিটেন নিয়ে প্রেশার নাই, জাস্ট তোমাদের টার্গেট হবে যে আমি যেন ভালো করে একটা ভালো মার্ক ক্যারি করতে পারি। যেহেতু পাস মার্কের এখন একটা ঝামেলাটা ওইভাবে নাই, তো পাস মার্কটাও ভালোভাবে যেন উঠাইতে পারো, এই টোটাল জিনিসগুলো টার্গেট রেখে আগাইতে হবে। তো এরপরে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুকে বা নক দিলে বা পার্সোনালি নক দিলে আমাদের পাবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।